আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মূল্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে গত এক মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে দলটির 11 জন নেতা ও সদস্য 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালো ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13 জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12 জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন 111 এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত এক মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত এক সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত এক মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10 জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি? আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে? এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
12ই জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল, তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12ই জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোন ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1-11 তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময় বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে, সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সঙ্গত কারণে যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21-3 বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না।
যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের নরমাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হয়ে যাবে। আবার দেশে ফিরে সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ শেখ হাসিনার থাকছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি বলেছেন, রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও সব সময় তা অনুসরণ করা হয় না। 10 থেকে 15 বছর পরেও আপিল করার নজির রয়েছে। আইনজীবী মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকলেও সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী উঠে যাওয়ার সুযোগ আছে। যেমন পলাতক অবস্থায় 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে সে গত জানুয়ারিতে আপিল করেছিলেন জামাত নেতা আবুল কালাম আজাদ। বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী উচ্চ আদালতের কাছে যে কোনো দণ্ডিত আসামির জামিন আবেদন গ্রহণ করার আইনি এখতিয়ার রয়েছে। তবে প্রথাগতভাবে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেলে উচ্চ আদালত তাকে জামিন দেন না। 2024 সালের মে মাসে দেওয়া হাইকোর্টের একটি রায়েও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না। ওই রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন, সচরাচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার কোনো প্রথা বা নজির বাংলাদেশে না থাকলেও আইনিভাবে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী তাদের জামিন আবেদন করার পূর্ণ অধিকার রয়েছে এবং উচ্চ আদালতেরও সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করার এখতিয়ার রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা কিভাবে আসবেন এবং আসার পর কি হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। সেই সমঝোতা শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও হতে হবে। শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন এমন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, এই সমঝোতার আলোচনা চলমান আছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 13 জুলাই অক্সফোর্ড ইউনিভার্সিটির ওলফসন কলেজের এক আলোচনা সভায় যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছেন। বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার বিষয়ক ওই আলোচনা সভাতে অংশ নেওয়া ছাড়াও মিস্টার জয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিনিধিদের সাথে বৈঠক করতে পারেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে জানেন না এমন কোন দর্শক নেই। সেটা হলো পালানো। আমাদের শৈশবে আমরা নিজেরা পালিয়েছি, কখনো খেলার ছলে, পলাপলি খেলা, আর কখনো প্রয়োজনের তাগিদে কোনো একটা অন্যায় করেছি, এখন লুকিয়ে থাকতে হবে। আবার আমরা নিজেরা যেভাবে পালিয়েছি, সেই পলানোর অনেকগুলো দৃশ্য, খেলার ছলে হোক কিংবা প্রয়োজনের তাগিদে হোক, তো আমরা প্রায় ধরা পড়ে যেতাম, কেউ দেখে ফেলত। আমরা তখন অনুনয় বিনয় করে বলতাম যে আমরা যে পালিয়েছি এ কথা কাউকে বলো না। এরকম দৃশ্য দেখুন, আপনাদের মনে পড়ে কিনা। আমরা আমাদের নিজেদের বাইরে আমরা পশু পাখি, কীট পতঙ্গ তাদেরকে পালাতে দেখেছি এবং সেই পালানো আমাদেরকে ভীষণ রকম, বিশেষ করে বিড়াল, কুকুর, আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো, তারা একটু বুদ্ধি সম্পন্ন। তো কখনো মানুষের ভয়ে, কখনো মানুষের সাথে খেলার ছলে, কখনো
আপন গোত্রের, অর্থাৎ এক বিড়াল আর এক বিড়ালের সঙ্গে, এক কুকুর আর এক কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বা অন্য যে কোনো কারণে রণের ভঙ্গ দিতে গিয়ে তাদেরকে কখনো পিছনে ফিরে দৌড়াতে হয়েছে, কখনো পালাতে হয়েছে। আমাদের এই সমাজে মানুষ এবং প্রাণীর মধ্যে পালানোর ক্ষেত্রে আমরা যেটিকে সবচেয়ে বেশি নম্বর দেই এবং সবচেয়ে বেশি গালাগালি করি, সেটি হলো শিয়াল, ধূর্ত শিয়াল। শিয়ালের মতো এত চমৎকার করে, এত সুন্দর করে, শৈল্পিক ভাবে কেউ পালাতে পারে, এটা সাধারণত আমরা জানি না। এই জন্য আমরা কাউকে যদি কখনো নেতিবাচক করতে, কারো মেধা, কারো যোগ্যতা আমরা টিটকারি করতে চাই, কাউকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে তাকে আমরা শিয়ালের ধূর্ততার সঙ্গে তুলনা করি। আজকের যে শিরোনামটি দেয়া হয়েছে, সেই শিরোনামটির সঙ্গে কোনটার মিলন ঘটাবো? মানুষের পলায়ন, পশুর পলায়ন, রাজনীতিবিদ বা রাজাবাদশাদের পলায়ন, সেগুলো নাকি কেবলই কেন পলাবেন, কখন পলাবেন, কোথায় পালাবেন, এই বিষয়ের ব্যাখ্যাগুলো বলবো। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এই সময়টিতে কেন হঠাৎ করে এরকম কথা বলেছি। এর আগেও পালানো নিয়ে আমি বহু লেখা লিখেছি আর বহু ভিডিও করেছি। শেখ হাসিনার জামানাতে বহুবার ভিডিও করেছি, ইউনূসের জামানাতে বহুবার ভিডিও করেছি। এই প্রথম তারেক রহমান সাহেবের জামানাতে পালানো নিয়ে ভিডিও করলাম, এই প্রথমবার। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক, বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি, বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন, মন্ত্রী হতে পারেননি, সরকারের ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এক ঘরে করে রাখা হয়েছে। তো এই সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে, তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত 4 মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে, কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন। তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলে বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়, এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরো যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানের জাহাজে উঠবেন। এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে
সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। এই হলো মূল বক্তব্য। অতীতে আমাদের দেশে যে রাজনীতির সহিংসতা ছিল, থিঙ্ক অ্যাবাউট দ্য চ্যাপ্টার, রাজনীতির যে অধ্যায় ছিল সেই অধ্যায়গুলোর একটা পরিণতি আমরা কল্পনা করতে পারতাম। আমাদের দেশে যেই কয়বার পট পরিবর্তন হয়েছে, সেটা ৭৫-এ বলেন, ৭৭-এ বলেন, ৮১, তারপর ৯০, ৯১, ৯৬, মানে যে কয়বারই পট পরিবর্তন হয়েছে সেই কয়বারই মানে এরকম পালানোর মতো ঘটনা ঘটেনি যেভাবে পালানো এইবার আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, বিএনপিকে এবং জামাতকে তাদের দুঃসময় একইভাবে পালাতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশে যখন, বা পৃথিবীর যে কোনো দেশে, সমাজে কালে একটি মন্দ রেওয়াজ চালু হয়ে যায়, সেই মন্দ রেওয়াজটা কখনো বন্ধ হয় না। ধরুন আওয়ামী লীগ কেন পালালো? প্রচন্ড একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। আওয়ামী লীগ কেন পালালো? তাদের উপর এরকম জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেগুলো সহ্য করে তারা দেশের মাটিতে থাকতে পারেনি। আওয়ামী লীগ জমানার দিকে বহু খুন হয়েছে, পুরো জমানা জুড়ে অসংখ্য গুম হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে সামাজিক যে অপরাধ, রাজনৈতিক অপরাধ, তার সীমা পরিসীমা নেই। কিন্তু এই দেশে বসবাস করার মতো তারা বিরোধী দলের জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছিল। তারা মামলা দিত, মোকদ্দমা দিত, একটু দেরি হতো। ওই জমানাতে মানে কোর্ট কাছারিকে শেখ হাসিনার পেটি কোর্ট বলা হতো। এর কারণ হলো তারা সরকারের কথার বাইরে কোনো কিছু করে না। আচ্ছা, এখন কি অবস্থা আছে বলেন তো? এখন কার মানে আপনি বিচারাঙ্গন নিয়ে কি বলবেন? গত 2টি বছরে যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেই ন্যায় বিচার কি হয়েছে? যেখানে আদালতের সুমোটো রুল দেওয়া উচিত ছিল, সেখানে আদালত নিজেই মজলুম হয়ে গেছে। দেশের একজন প্রধান বিচারপতি পলাতক, আর একজন প্রধান বিচারপতি জেলখানাতে। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা প্রকাশ্য রাজপথে মার খেয়েছেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ দেখেছে এই জনতা। এই ধরনের কথাবার্তা পাকিস্তান আমলে বলা হতো, বাংলাদেশ আমলেও এরকম অনেক গান হয়েছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনের কোনো সম্মানিত বিচারপতিকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর দেওয়া হয়েছে রাজপথে। এটি জুলাই বিপ্লবের সময় ঘটেছে। সাধারণ জনতা বিচারালয় আক্রমণ করেছে, বিচারকরা বিচারাঙ্গন ছেড়ে পালিয়ে চলে গেছেন। এটি গত 2 বছরে ঘটেছে। তো পরবর্তীতে আবার যারা ক্ষমতায় এসছেন, ঢালাও ভাবে যেভাবে বিচারপতিদেরকে, মানে পুলিশ যেভাবে, পুলিশে চাকরি খাওয়া হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি খাওয়া হয়েছে, বিচারপতিদেরকে ওইভাবেই দলীয় একটা ট্যাগ লাগিয়ে গণহারে তাদেরকে তাড়ানো হয়েছে। তো বেঞ্চে যারা ছিলেন, অর্থাৎ বিচারাঙ্গনে যারা ছিলেন আওয়ামী লীগ জমানায়, তাদের প্রায় সবাইকে তাড়ানো হয়েছে। যারা আছেন তারা ধুক ধুক করে কোন মতে বেঁচে আছেন। অনেকটা প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই। মানে তারা এমন ভাবে আছেন যে কোনো মতে জ্বলছেন এবং আশেপাশে সব লোক তাদেরকে গালাগালি করছে। এর বাইরে আপনি যদি বারের কথা চিন্তা করেন, আওয়ামীপন্থী যত শীর্ষ আইনজীবী রয়েছেন, জুনিয়র সিনিয়র, ঢাকা কোর্ট থেকে শুরু করে অন্যান্য বেঞ্চগুলোতে, ইউনূসের জমানাতে তো তাদেরকে দাওয়াতেই দেওয়া হতো না।
এখন কিছু আইনজীবী আছেন যারা নিয়মিত কোর্ট কাছারিতে করছেন, যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কিন্তু যেটিকে বলা হয় লিগ্যাল রাইট, সেই লিগ্যাল রাইটটা একেবারেই নেই। সরকারের ইচ্ছার বাইরে কেউ যাবে এই কথা কেউ কল্পনাই করতে পারছে না। সেলফ সেন্সরশিপ, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের নিজের অবস্থান থেকে সরকারকে তুষ্ট রাখার যে চেষ্টা এবং তদবির সবাই এই রাষ্ট্রে করে যাচ্ছেন। এতে করে আওয়ামী লীগ জমানাতে রাষ্ট্রে বসবাসের যে উপযোগিতা ছিল, রাষ্ট্রযন্ত্রের কাছে কিছুটা হলো আশা এবং আকাঙ্ক্ষা ছিল, এবং ন্যায় বিচারের ব্যাপারে একটু ধীর গতিতে হলেও মানুষ আশা করতে পারতো যে লোয়ার কোর্টে না হলেও মানে হাইকোর্টে হবে। এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যদি কাউকে টার্গেট না করে থাকেন তাহলে তার জামিন হাইকোর্ট থেকে হবে, অথবা শেখ হাসিনাকে সামহাউ বললে বা তার কাছে গেলে যে কোনো একটা মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু একই বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু সমস্যা তৈরি হচ্ছে কিন্তু সমাধানের কোনো কেউ নেই। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো মন্ত্রী, এমপি, আমলা কামলা কারো দরবার আর্ত মানবতার জন্য, মুসলিমের জন্য খোলা নেই। ফলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যে যার অবস্থানে বসে এতটা হাহাকার করছে, আর নিজের মনের মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ক্ষোভ, বিক্ষোভ, অনেকটা যাকে বলা হয় সেই যৌতুগৃহের মতো, যেটাকে গ্যালভানাইজিং ইউনিট বলা হয়, যেখানে লোহা গলিয়ে একেবারে পানির মতো করে ফেলা হয়। ঠিক ওই যৌতুগৃহ, সেই যৌতুগৃহের মতো মানুষের মন এবং মস্তিষ্ক টক বগিয়ে ফুটছে। ফলে এই অবস্থাতে যদি কোনো কারণে ক্ষমতার একটা ট্রানজিশন হয়, তাহলে মানে এই এখানে 3 থেকে 4টি পক্ষ আছে এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পক্ষ, তাদেরকে মদদ দিয়েছে বিদেশি যে সকল পক্ষ বাংলাদেশে আছে, তারা সরাসরি বিদেশি কিছু লোকজন, বিদেশি রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা, এবং সে সকল রাষ্ট্রে যে সকল দালাল রয়েছেন, ফড়িয়া রয়েছেন তারা। এই গত 2 বছরে সাংবাদিক, সাহিত্যিক তো এখন আসলে নেই বললেই চলে, সাংবাদিক নামধারী কিছু লোক আছেন, কিছু নব্য ব্যবসায়ী, নব্য রাজনীতিবিদ, ধড়িবাজ, যে সকল লোকজন তৈরি হয়েছে গত 2 বছরে, বিশ্বাস করেন তাদের পালানোর কোনো জায়গা নেই, নো ওয়ে। অথচ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যুদ্ধের ইতিহাস দেখেন, মানে সব ক্ষেত্রে একটা এক্সিট প্ল্যান থাকে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, ময়লা আবর্জনা নামার জন্য ড্রেনেজ পাইপ থাকে, আমাদের শরীরে আমরা যে সকল পোশাক আশাক পরি সেটা খোলার জন্য বাটন থাকে, বোতাম থাকে, হাতা থাকে, তারপর প্যান্টের সেই চেইন থাকে, আপনি আপনার প্রয়োজন সারতে পারেন। কিন্তু এখনকার যে রাজনীতি, পুরো রাজনীতিতে এরকম একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি বের হতে পারছেন না। সীমানা পাড়ি দেওয়া তো পরের কথা, অথচ যখনই এরকম কোনো কাজ করা হয় রাজনীতি বা অন্য যে কোনো জায়গাতে, প্রায় সব ক্ষেত্রে একটা সেফ এক্সিট থাকে, পালানোর একটা পথ থাকে, ফেরার একটা পথ থাকে, ফিরে আসার একটা পথ থাকে। কিন্তু এখন সকল পথগুলো, আসার পথ এবং যাওয়ার পথ, রীতিমতো সিল্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই বন্ধ দরজা কখন কিভাবে কার জন্য খুলবে
আর কার জন্য আবার নতুন করে যে দরজাগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।